বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্টবেঙ্গল নতুন কোন ভারতীয় এবং কোন নতুন বিদেশি প্লেয়ারকে সই করলো, মোহনবাগান কোন প্লেয়ারকে সই করছে, রোশন সিংকে নিয়ে আপডেট দেওয়ার আছে, জাভি তাকে নিয়ে আপডেট দেওয়ার আছে, মেসি ভারতে খেলতে আসবে কিনা সেটা নিয়ে আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, বিপিন সিংকে সই করে নাচানাচি করার কিছুই হয়নি ইস্টবেঙ্গল দল এবং ফ্যান্সদের। কারণ দেখুন, বিপিন খারাপ প্লেয়ার আমি কিন্তু একবারও বলছি না, মুখেও আনবো না বিপিন খারাপ প্লেয়ারের কথাটা। কিন্তু যদি বিপিনকে ইস্টবেঙ্গল দল আজ থেকে 4 সিজন আগে সই করতো, তাহলে আমি খুবই নাচানাচি করতাম, আমি নিজে নাচানাচি করতাম। কিন্তু যদি ধরি বিপিন তার লাস্ট দুটো সিজন তার খুবই খারাপ গেছে, আর লাস্ট সিজনটা তো ছেড়েই দিন। লাস্ট সিজন বিপিন ইন্ডিয়ান সুপার লিগে 21টা ম্যাচ খেলেছে, 21 ম্যাচেস, তার মধ্যে গোল মাত্র একটা, অ্যাসিস্ট 0, এবং চান্স ক্রিয়েট করেছে গোলের মাত্র 9টা। মানে 21টা ম্যাচে 9টা গোলের চান্স ক্রিয়েট, 21টা ম্যাচে অ্যাসিস্ট 0, একটা উইঙ্গার, মাত্র গোল একটা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিপিনের পারফরমেন্স লাস্ট সিজন খুবই খারাপ ছিল। এবং তার আগের সিজনও ধরি, তাহলে দুটো সিজন মিলিয়ে বিপিন খেলেছে 43টা ম্যাচ, 43টা ম্যাচে গোল করেছে মাত্র 5টা, অ্যাসিস্ট করেছে একটা। অর্থাৎ দেখুন, মিথ্যে যদি বলার হতো আমি কিন্তু বলতাম যে বিপিন দুর্দান্ত সই হয়েছে। এবং অলরেডি লেফট উইংয়ে বিষ্ণু আছে এবং এইবারে বিপিন আসছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল বিপিনকে হয়তো সাবস্টিটিউটের জন্য ব্যবহার করতে পারে। হ্যাঁ, শেষ 20 মিনিটের জন্য বিপিন হয়তো ঠিক আছে, কিন্তু মনে করি লেফট উইংয়ে বিষ্ণুকেই খেলবে। অর্থাৎ বিপিনকে সই করে কিন্তু ইস্টবেঙ্গল দল নিজের সাব বেঞ্চ মজবুত করছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ আমি যদি বলেন যে বিপিনকে সই করার ইস্টবেঙ্গলটাকে 10-এ কত দেবো, 10-এ অবশ্যই 6 দেবো আমি। তবে আশা করবো এবং আমি প্রে করবো যাতে বিপিন ইস্টবেঙ্গলের জন্য 20টা ম্যাচে মিনিমাম 5টা গোল 5টা অ্যাসিস্ট করে। তাহলে বন্ধুরা, বিপিনকে ইস্টবেঙ্গল সই করা নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, জাভি কোচিং করতে চাইছে আইএসএল ক্লাব। কারণ রিসেন্টলি জাভি বার্সেলোনার লেজেন্ড, বার্সেলোনার ম্যানেজারও, তিনি কিন্তু বলেছেন যে তিনি আইএসএল ফলো করছেন 2টো সিজন ধরে। কারণ আইএসএলে তার অনেক কটা বন্ধু অনেক স্প্যানিশ কোচ কোচিং করাচ্ছে, তাই তিনি কিন্তু আইএসএল ফলো করছেন। জাভি কিন্তু 1 বছর ধরে উইদাউট ক্লাব আছেন, জাভি কোনো দলের কোচিং করাচ্ছেন না। অর্থাৎ এটা কিন্তু বড় অপরচুনিটি আইএসএল এর যে কোনো ক্লাবের জন্য, যে জাভির মতো এত লেজেন্ড প্লেয়ার, এত ভালো কোচকে তারা কিন্তু সই করতে পারে। কারণ জাভি নিজে মুখে বলেছে, মানে জাভির কিন্তু আইএসএল ক্লাব কোচিং করানোর ইচ্ছা আছে। অর্থাৎ যেহেতু জাভি 1 বছর ধরে উইদাউট ক্লাব বসে আছেন, তার এক্সপিরিয়েন্স গ্রো হচ্ছে না, তাই আমি মনে করি জাভি সেই জন্যই কিন্তু আইএসএল এ কোচিং করানোর কথাবার্তা চিন্তা করছেন। তো জাভি যদি কোচ হয়ে আসে আইএসএল এর, এটা কিন্তু আইএসএল এর জন্য একটা বিশাল বড় অপরচুনিটি হবে, যে এত ভালো লেজেন্ড খেলোয়াড়ের কিন্তু কোচিং এর আন্ডারে প্লেয়াররা খেলতে পারবে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে আরো একটা খারাপ আপডেট দেবো, সেটা হচ্ছে মেসি ভারতে খেলতে আসবে না। কারণ আমরা এটা সবাই জানতাম যে কেরালা একটা ম্যাচ অর্গানাইজ করতে চলেছে, একটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস আর্জেন্টিনার, সেটা এই বছর খেলা হওয়ার কথা ছিল। কিন্তু আর্জেন্টিনার ক্লাব ভারতের সঙ্গে খেলার জন্য প্রায় 100 কোটি টাকা চাইছে, এবং ভারতের কোনো ফুটবল ম্যাচের জন্য 100 কোটি টাকা মানে বিশাল বড় অ্যামাউন্ট। তাই জন্য যতদূর জানা গেছে যে আর্জেন্টিনা আর যে ইন্ডিয়ার ম্যাচটা হওয়ার কথা ছিল কেরালায়, সেটা কিন্তু নাও হতে পারে। তো দেখুন, আমি বলবো 100 কোটি টাকা দিয়ে একটা মেসি খেলতে আসার থেকে আমি মনে করি 100 কোটি টাকায় আমরা প্রায় 100টা ভারতীয় প্লেয়ারকে কিন্তু ডেভেলপ করতে পারবো। 100টা কেন, আমরা 200টা প্লেয়ার ডেভেলপ করতে পারবো 100 কোটি টাকায়। অর্থাৎ আমি বলবো যে বেকার আর্জেন্টিনা ক্লাবকে এত টাকা দিয়ে এনে একটা ম্যাচের জন্য এত টাকা খরচ করাটা কোনো যুক্তি এবং কোনো বুদ্ধিমানের কোনো কাজই হয় না। তাই আমি মনে করি যে আর্জেন্টিনাকে বর্তমান পরিস্থিতিতে কিন্তু কেরালার গভর্নমেন্ট আনবে না। অর্থাৎ আর্জেন্টিনা যে খেলতে আসবে, মেসি যে খেলতে আসবে ভারতে, যেটার হুজুগ চলছিল সেটা কিন্তু এই মুহূর্তে শেষ। অর্থাৎ দেখুন, আমি চাইলে কিন্তু আপনাদেরকে মিথ্য কথা বলতেও পারতাম, কিন্তু আমি চাই আপনারা সত্যিটা জানুন, সেটা খারাপ লাগলেও হোক, সেটা ভালো লাগলেও হোক। অর্থাৎ বন্ধুরা, আশা করি ভিডিওটা শেয়ার করে কিন্তু আপনাদের সেই সমস্ত বন্ধুদেরকে
জানিয়ে দিন যারা আশা করেছিল যে মেসি ভারতে খেলতে আসবে এবং তাদেরকে দেখতে যাবে। তো এই বিষয়ে আপনারও বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, সাহাল আব্দুল সামাদের সঙ্গে কি কোনো শত্রুতা আছে ভারতীয় ন্যাশনাল টিম কোচের? কারণ সাহাল তিনি 100% ফিট থাকা সত্ত্বেও সাহালকে কিন্তু ভারতীয় স্কোয়াডে নেওয়াই হয়নি, এবং এই কারণটা আমি ভালো করে জানি। কারণ এর আগের বারে যখন ভারতের ন্যাশনাল টিম কল আপ করেছিল সেই সময় সাহাল তাকে নিলেও সাহালকে মোহনবাগান খেলতে পাঠায়নি, কারণ সাহাল তিনি কিন্তু রিকভারি করছিলেন। তাই মোহনবাগান চায়নি যে মানে 50-60% ফিট সাহাল ভারতীয় ট্রেনিং ক্যাম্পে যাক, সেই জন্য কিন্তু মোহনবাগান সাহালকে ছাড়িনি। তাই আমার যতটা মনে হচ্ছে যে যেহেতু সেই সময় মোহনবাগান সাহালকে পাঠায়নি, সেই জন্য এই মুহূর্তে সুস্থ সাহাল তাকে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে নেওয়া হচ্ছে না। এবং সাহাল আব্দুল সামাদ কোনো বিদেশির থেকে কম প্লেয়ার বলে তো আমি মনে করি না, কারণ সাহাল কি করতে পারে সেটা আমরা দেখে নিয়েছি। তাই আমি মনে করি সুস্থ সাহালকে স্কোয়াডে না নেওয়া এবং নিজের পার্সোনাল গ্রাজেস, নিজের পার্সোনাল রাগ নিজের কাছে, ভারতীয় দল জিততে পারবে না, ভারতীয় দল একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাবে ভুগবে, এটা কিন্তু ম্যাচের মধ্যে দেখলে প্রচণ্ড রাগ উঠবে। তাই আমি মনে করি সাহালকে যে ভারতীয় ন্যাশনাল টিম কল আপ করেনি, এটার পিছনে আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়াল কারণটা কি। তো আমি তো খুবই হতাশ হব যে যদি সত্যিই করে এরকম কোনো কারণের জন্য সাহালকে স্কোয়াডে না নেয়, কারণ আমরা পরিষ্কার দেখেছি ভারতের একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি চাইবো এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেও ভারতীয় ফুটবলে যে পলিটিক্স, ভারতীয় ফুটবলে যে ডুপ্লিসিটিটা চলছে সেটাও আপনাদের বন্ধুদেরকে জানাবেন। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, রোশান সিং, আমি যেমনটা আগেও বলেছিলাম যে এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়ুন কেউ নিতেই পারবে না রোশানকে, এবং যেহেতু বেঙ্গালুরু এফসির ম্যানেজার নিজে বলেছেন যে আপকামিং সিজন ব্যাঙ্গালোর ভালো কিছু করবে, আরো মজবুত শক্তিশালী দল গঠন করবে, তাই এরপরে কোনো প্রশ্নই ছিল না যে রোশানকে কেউ ছাড়বে। এবং যতদূর কনফার্ম আপডেট আপনাদেরকে দিচ্ছি, রোশানের সঙ্গে কিন্তু 4 সিজন অর্থাৎ 2029 মে 31 পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে বেঙ্গালুরু এফসি। অর্থাৎ আমি যেমনটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমাকে অনেককে উল্টোপাল্টা বলেছিলেন যে আপনি জানেন না, আমি নাম নিচ্ছে না কোন পেজ থেকে পেজের নাম নিয়েছিলেন আপনারা, সেই পেজে নাকি বলেছিল যে রোশানকে সই করে নিয়েছে। তো দেখুন কার কথাটা শেষমেশ ঠিক হলো। তো যাই হোক, রোশান সিং কিন্তু 4 সিজনের জন্য কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, 2029 পর্যন্ত রোশান বেঙ্গালুরু এফসি দলেই থাকবে। তাহলে বন্ধুরা আজকের আপডেটে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।